ওই যে জিল্লুর মালদে। এই গল্পটাতে শাকিব ভাই ছাড়া আসলে হতো না অন্য কেউ। মেহেদী হাসান হৃদয় কার সাথে আপনি কারোর সাথে তুলনা করতে পারবেন না। শাকিব খানের সাথে মানে বলিউড এবং ঢালিউড মিলিয়ে কাকে নিবেন? অনেকেই তো আছেন, দেবদা আছেন। আমি ব্লকবাস্টার ফোন করে বলেছি আমি প্রডিউসার, আমি দেখতে চাই সিনেমাটা আমার ফ্যামিলিকে নিয়ে। আমি দাগে দেখেছি, ইনশাআল্লাহ আমি এখন জঙ্গলি দেখব, আমি জিন 3 দেখব, চক্কর দেখব। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি। আপু, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবার দোয়ায়, দর্শকের ভালোবাসায় ভালো আছি। প্রথম সিনেমাতেই একদম বরবাদ, পজিটিভ অর্থে বরবাদ করে দিলেন, কেমন লাগছে আসলে? খুবই ভালো লাগছে। অনুভূতিগুলো তো আসলে দেখানো যায় না। যতটুকু বলবো আমি যে আমার কল্পনাতীত হয়েছে বরবাদের দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের অ্যাকসেপ্টেন্স, তো সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা অনুভূতি। যখন সেন্সরে বরবাদ আটকে যাবে এরকম একটা শঙ্কার জায়গা, তখন এত লগ্নিকর একটা সিনেমার প্রযোজক হিসেবে কেমন লাগছিল? বরবাদ সেন্সরে আটকে যাবে এমনটা আমার প্রথম থেকে মনে হয়নি যে আটকাবে, বাট জানি না, হয়তো বা যে কোনো কারণে হোক একটু আটকে যাবে ভাবছিল। বাট আমার কোথাও আমার মনের ভিতরে কোথাও ছিল যে একদম বিশ্বাসটা এত অটুট ছিল যে না, বরবাদ আসবেই। আর ওই সময়তে যেটা হয়, যখন আপনি হঠাৎ করে একটা জিনিস ফেস করেন, তো তখন যেটা হয় যে একটু শকিং তো থাকেই, বাট আমি সাহসী নারী, আমি বলবো। তো আমি নিজের মতো করেই জিনিসটা হ্যান্ডেল করে বা যেভাবেই হোক সাহস নিয়ে এগিয়েছি। কারণ আমি তো দিন শেষে বাংলা সিনেমাই করতে চাচ্ছি, দিন শেষে আমি আমার দর্শককেই কিছু একটা দেখাচ্ছি, এটা তো আমি আমার বাড়িতে নিয়ে যাব না, তো সবাই দেখবে। আর আমাদের মেইন উদ্দেশ্যটাই ছিল যে বাংলা সিনেমাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া। তো সেখানে আমার বিশ্বাস ছিল যে সবাই আমাকে সাপোর্ট করবে, সো আলটিমেটলি এটা হয়ে যাবে। তো ওই দিক থেকে খারাপ লাগাটা থাকলেও বিশ্বাসের কারণে হয়তো বা আমার ছিল যে না, ঠিক আছে, আমি এগিয়ে যাব। সবাই তো ছিলই আমার সাথে। শাহরিন আপু, আপনি যেহেতু সাহসী নারী বললেন, নিঃসন্দেহে আপনি সাহসী এবং অনেক চ্যালেঞ্জও নিতে জানেন। আমার একটা মজার প্রশ্ন চলে এসেছে, শাকিব ভাই কাস্ট না হয়ে অন্য কোনো হিরো হলে এই সাহসটা হতো কিনা? আমার গল্পটার উপর প্রথম থেকেই খুব বিশ্বাস ছিল যে গল্পটা খুব ভালো। শাকিব ভাই কাস্ট না হয়ে অন্য কেউ হলেও আমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, ওনার উপর আমার চাইতে বেশি আমার হাজব্যান্ড যিনি ইনভেস্ট করেছেন, ওনার মনে হয় সবচেয়ে বেশি বিশ্বাসটা ছিল, ওনার মানে কনফিডেন্সটা সবচেয়ে বেশি ছিল আমার হাজব্যান্ডের, এবং সে চাচ্ছিল যে সিনেমাটা করুক, মেহেদী হাসান হৃদয় সিনেমাটা করুক। তো ওই দিক থেকে আমি বলবো যে শাকিব খান না হলেও সাহস তো একটু তো নড়বড়ে থাকে, বাট আমার মনে হয় যে দিন শেষে সিনেমাটা আসলে গল্পটা শোনানো, গল্পটা দেখানো ডিরেক্টরের কাজ, এবং যেহেতু আমার তার প্রতি বিশ্বাস ছিল। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো গল্পটা কোথাও না কোথাও গিয়ে ক্লিক করতো। তবে একটা জিনিস আমি এখানে বলবো যে এই গল্পটাতে শাকিব ভাই ছাড়া আসলে হতো না অন্য কেউ। নাটকের নির্মাতা এবং সিনেমার নির্মাতা, এই যে একটা কনফ্লিক্ট আমাদের মধ্যে আছে, সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় কিন্তু নাটক বানানো একজন মানুষ ছিল, সে এত লার্জ স্কেলের একটা সিনেমা বানাবে, এইটা কতটা বেশি আপনি আসলে কনফিডেন্ট ছিলেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এমন যে নির্মাতা তো সবসময় নির্মাতা, সে নাটকের হোক আর সিনেমার হোক, এফডিসি হোক আর নিকেতন পাড়ার হোক, একজন নির্মাতা যাই বানাক না কেন তার সবসময় প্রচেষ্টা থাকে, যতটুকুই বানাচ্ছে বেস্ট বানানোরই প্রচেষ্টা থাকে। আর নাটকের নির্মাতারা তো আমার মনে হয় যে আরও বেশি, কারণ ওরা এত বেশি কাজ করে, সারাক্ষণই প্রতিদিনই কোনো না কোনো নাটকে শ্যুট করছে, প্রতিদিনই ওদের গল্প তৈরি করতে হচ্ছে, ওদের গল্পটা না সারাক্ষণই মাথায় থাকে আর ওরা গল্পের মধ্যেই ডুবে থাকে। তো আমার কাছে মনে হয় যে নাটকের নির্মাতারা মানে তুলনামূলকভাবে অনেক বেশি ডেডিকেটেড হয়। কারণ বড় সিনেমা যারা বানায়, বড় সিনেমা মানে যারা এফডিসি থেকে যারা বানায়, তাদেরকে আমি মানে ছোটো করে বা তাদেরকে করে বলছি না, যে তাদের হয় না যে আমি একটা সিনেমাই বানাচ্ছি, বাট নাটকের নির্মাতা ছোট ছোট কাজ করে, ওদের সবসময় একটা প্রচেষ্টা থাকে কত ভালো করা যায়। তো ওই বিশ্বাসটা থেকে আমার কাছে মনে হয় যে নির্মাতা যেখানকারই হোক না কেন, নির্মাতা ইজ অলওয়েজ আ নির্মাতা, ইজ অলওয়েজ আ ডিরেক্টর।
তো ডিরেক্টরের কাজ আসলে গল্পটা ফুটিয়ে তোলা। তো সেই ক্ষেত্রে নাটক বা চলচ্চিত্র ওই দিক থেকে আমার কখনোই কোনো ছিল না। সাকিব ভাইয়ের সাথে আসলে বোঝাপড়াটা কেমন ছিল, বা প্রোডিউসার হিসেবে কথা হতো কিনা, বা কোনো নেগোসিয়েশনের জায়গাটা কেমন ছিল তার সাথে? সাকিব ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় জুন জুলাইয়ের দিকে। জুলাইতে আমি একবার ঢাকা এসেছিলাম তখন। তো তখন আসলে নেগোসিয়েশন তো কিছু থাকে না, অনেক আগেই কথা হয়ে গিয়েছিল ওনার সাথে, উনি অনেক আগেই সাইন করে ফেলেছিলেন, আরও বছরখানেক আগেই প্রায়। তো মানে ব্যাপারটা নেগোসিয়েশনে কিছুই ছিল না। বাট ওনার সাথে আমার বেশি মেশা হয়েছে শুটিংয়ের টাইমে। শুটিংয়ের পুরো টাইমটাতে আমি প্রতিদিনই শুটিংয়ে থাকতাম, শুধু মাঝখানে মনে হয় 2-1 দিন আমার জ্বর ছিল, তো আমি শুটিংয়ে যেতে পারিনি। বাট তারপরও আমি চেষ্টা করেছি যতক্ষণ থাকা যায় শুটিংয়ের টাইমটাতে। তো ওনার সাথে আসলে আমার সম্পর্কটা শুধুমাত্র যে প্রোডিউসার অ্যাক্টর এরকম কিছু না, তার বাইরেও আমাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে, যেটা আমি কখনো অধিকারের বসেই বলি, সাকিব ভাই আপনি এটা কেন বললেন, সাকিব ভাই আপনি এটা করবেন প্লিজ, এটা করবেন। সাকিব ভাইও বলে। তো সাকিব ভাই তো আমাদের সিনিয়র, তো সাকিব ভাই ডেফিনেটলি উনি হাসতে আচ্ছা ঠিক আছে দেখছি। তো সম্পর্কটা আসলে একটু ডিফারেন্ট। সবাই মনে করে মেগা স্টার একটু অন্যরকম হবে, বাট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পারসন, মানে ওনার ফ্রেন্ডলি পারসন আমি বলবো। সাকিব ভাইয়ের কোন গুণগুলো অ্যাজ এ প্রোডিউসার বাদে মনে হতো যে হিরো হিসাবে সাকিবের এই বিষয়গুলো ভালো লাগে, বা সাকিব ভাইয়ের এই বিষয়গুলো ভালো লাগে? সাকিব ভাইয়ের সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে উনি এত বড় উনি মেগা স্টার পুরো বাংলাদেশের। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি একদম ওনার প্রত্যেকটা অভিনয়, প্রতিটা সিন, প্রতিটা শট উনি নিজের মতো করে গল্পটার ভিতরে ঢুকে তারপর কাজ করেন। তারপর ওনার যদি কখনো কোথাও খটকা লাগে যে না এই সিনটা আমি আরেকবার দেখে নিই কী হচ্ছে, ইমপ্রুভ করা যায় কি না, তো উনি আবার ক্যামেরায় ফিরে আসেন, উনি আবার দেখেন, স্ক্রিনে এসে দেখেন যে আসলে কি হচ্ছে, ঠিকঠাক লাগছে কিনা। অ্যাজ আ হিরোজ, মানে আমাদের কাছে তো এখন হিরো বলতে সাকিব ভাই। তো ওনার ওনার ভিতরে কোনো রকম কোনো থাকে না যে একটু অহংকার থাকে, বা আমি এটা কেন করবো না, আমি এটা কেন করবো, আমি এটা এখানে যাবো না, আমি এটা দেখবো না, আমি আমার মতো, এটা ওনার মধ্যে নেই। উনি সবসময় ইভেন ডিরেক্টরকে, নতুন ডিরেক্টর তাকেও বলেছে যদি তোর ঠিকঠাক না লাগে আমাকে কিন্তু বলবি, আমি কিন্তু মানে নিজের মতো করে মানে করতে চাই না, আমি কিন্তু তোর ভিশনটাতেই করতে চাই। তো সাকিব ভাই ডিরেক্টরকেও নিজের ছোটো ভাইয়ের মতোই স্নেহ করে পুরো কাজগুলো ওনার সাথে মিলিয়েই করেছেন। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে হিরোর আগে উনি একটা ভেরি গুড হিউম্যান বিং, হি হ্যাজ এ ভেরি গুড সোল। কোনো হিরোকে নিয়ে যদি জয়েন্ট ভেঞ্চারে বড় হিরোকে নিয়ে একদম রোল করা হয়, শাকিব খানের সাথে ওপারের মানে বলিউড এবং ঢালিউড মিলিয়ে কাকে নেবেন? শাকিব খানের সাথে যদি ওপার বাংলা থেকে কাজ করতে হয়, বড় কাউকে, অনেকেই তো আছেন, দেবদা আছেন, জিদ্দা আছেন, অঙ্কুশ আছেন। যদি বলিউডের কাউকে পিক করতে বলা হয়, বলিউড থেকে কাকে নেবেন? পিক করতে পারে এটা তো খুবই মুশকিল, কারণ বলে তো সবাই বিগ স্টার। বাট ডেফিনেটলি আমরা চেষ্টা করব বড় কাউকেই নেওয়ার, যদি আমার গল্পে যদি ডিমান্ড হয় ডেফিনেটলি চেষ্টা করব। বাট আমার মনে হয় যে আমার বলিউড থেকে নেওয়ার আগে আমার দেশেই এত ট্যালেন্ট আছে যে সবাই একটু চেষ্টা করলে, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, সবাইকে যদি সুযোগ দেই এবং গল্প যদি ভালো হয়, নির্মাতারা যদি একটু ওনাদেরকে হেল্প করেন, আমাদের দেশে অনেক ভালো আর্টিস্ট আছেন। অনেকে আছে যে একটা দুইটা সিনেমা প্রডিউস করে তারপরে আসলে ঝিমিয়ে যায়, চলে যায়। আমরা কি শাহরিন আপুকে পাবো কিনা কন্টিনিউ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি? আমাকে তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, আমার ইচ্ছা আছে থাকার এবং আমি কাজ করে যাব। তবে কিছু কিছু জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো আমার যেটা মনে হয় যে চেঞ্জ করা লাগবে, উচিত এখন। কারণ আমরা এখন যেখানে এসেছি, যে জায়গাটাতে আছি, যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমরা যদি স্বপ্ন দেখি যে আমরা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বহির্বিশ্বের সাথে পরিচিত করাবো, তাহলে আমাদের সবাইকে উদার মনে অনেক কিছু চেঞ্জ করতে হবে। প্রযোজক থেকে শুরু করে, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে, এফডিসি কেন্দ্রিক যত কিছুই আছে, প্লাস আমাদের মিনিস্ট্রি থেকে শুরু করে সব কিছুতেই আমাদের হল মালিকরা আমাদের একটা সিস্টেম তৈরি করে নিয়ে আসতে হবে, যেখানে আমরা এখন বক্স অফিস বলতে এখন পর্যন্ত ক্লিয়ারলি কিছু বলতে পারি না, আমাদের কাছে ক্লিয়ার হিসাবটা থাকে না, একটা আনুমানিক একটা হিসাব থাকে। তো আমাদের তো বক্স অফিসগুলো দেখতে হবে, তো আমাদের সিস্টেমটা তৈরি করতে হবে। এবং এটা আমি বলবো যে এটা একদমই আমার মানে অনুরোধ থাকবে আমাদের গভর্নমেন্টের কাছে
যে আপনারা প্লিজ এই ব্যাপারটাতে দেখুন, কারণ আমরাও চাই যে দিন শেষে সবাই বক্স অফিস বলুক, বাংলাদেশের বক্স অফিস এত এটা ছিল, এটা হয়েছে, এই সিনেমাটা এত করেছে। তো আর যারা প্রযোজক আছে, প্রযোজকদের সবসময় একটাই দুঃখ থাকে, আমরা এত কষ্ট করে এত টাকা খরচ করে সিনেমা বানালাম, দিন শেষে আমরা যে অ্যামাউন্টটা পাই হল মালিকদের কাছ থেকে বলুন বা এক্সিবিটারদের কাছ থেকে, মাল্টিপ্লেক্স থেকে, সেটা আসলে নট ইভেন 25%। তো আমাদের এই ব্যাপারটাও দেখতে হবে, কারণ এত জায়গাতে হয়, এত মেনটেনেন্স, এই ফি সেই ফি। আমাদের যেটা করতে হবে, আমাদের হয়তো রিস্ট্রাকচার করতে হবে। আমি বিশ্বাস করি যদি আমরা একটা প্রপার রিস্ট্রাকচার করি, সবাই মানে কারো যেন এমন না হয়, আমি অ্যাজ এ প্রযোজক আমার যেন মনে না হয় যে যেটা আমি এখন বলছি যে আমার পার্সেন্টেজটা তো অনেক কম, কিন্তু এই লগ্নিটা আমি না করলে সিনেমাটা হতো না। একটা প্রডিউসার তখনই সিনেমা করবে যখন তার ROI-টা উনি দেখবে, বাট একটা পরিচালক সিনেমাটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওনার কাছে ভালো প্রডিউসার না থাকবে। তো একটা ভালো প্রডিউসারকে মার্কেটে থাকতে হলে অবশ্যই আমাদেরকে তাকে ধরে রাখার জন্য হলেও, আমি আজকে প্রডিউসার আছে, কালকে হয়তো এমনও হতে পারে যে আমি অন্য কোনো লাইনেও কাজ করতে পারি। সব কিছু মিলিয়ে যদি আমাদের ভালো সিনেমা করতে হয় এবং প্রডিউসারকে যদি হ্যাপি রাখতে হয়, দিন শেষে প্রডিউসাররা যদি অ্যাটলিস্ট ব্রেক ইভেনটা করতে পারে তাহলে খুব অল্প প্রফিটে, তাহলে আমার মনে হয় যে মানে সবাই একটা ভালো পর্যায়ে থাকবে, সিনেমাগুলো ভালো থাকবে। কারণ আমাদের এই যে আপনি বললেন যে একটা দুটো সিনেমা করে অনেকে চলে যায়, কেন চলে যায়? কারণটা হচ্ছে যে তারা আসলে প্রপার প্রফিটটা পাচ্ছে না, বা প্রফিট তো দূরের কথা, তাদের ইনভেস্টমেন্টটাও হয়তো বা উঠাতে পারছে না। আর আমরা এই দেশে বড় বাজেটের সিনেমা করব, আমি করেছি, একটু সাহস করেই করেছি একটা ভালো সিনেমা বানানোর জন্য, বাট নট নেসেসারিলি সবাই করবে, কারণ তারা তো দিন শেষে হিসাব করবে যে আমি টাকাটা উঠাতে পারবো কিনা, তাই না? তো এই হিসাবটা করতে গিয়ে যদি আমার ভালো সিনেমা না বানাতে পারি, তাহলে বাংলা সিনেমা তো বাড়বে না, ওই উচ্চতায় যাবে না। তো আমাদেরকে অবশ্যই একটা বড় বাজেটের সিনেমা বানাতে হলে আমাদের সবাইকে মিলে মেকশিওর করতে হবে যেন যেই প্রোডাকশন কোম্পানিটা ইনভেস্টমেন্ট করছে একটা সিনেমা, এত বড় একটা সিনেমার পিছনে, যার লক্ষ্যই হচ্ছে সিনেমাকে শীর্ষে নিয়ে যাওয়ার, বাংলা সিনেমাকে, তো তাকে অন্তত সাপোর্ট করতে হবে অন্যান্য যত আশেপাশের যত সিস্টেম আছে সব সিস্টেম থেকে। টিকিট পাওয়া তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, এটা নিঃসন্দেহে একটি আশার আলো আমাদের বাংলা সিনেমার জন্য। আপনি কি টিকিট পেয়েছেন, সেটা বরবাদ কিংবা অন্য সিনেমার দেখা হয়েছে? আমি সিনেপ্লেক্সে টিকিট পাইনি, আমি ব্লকবাস্টারে, যেহেতু আমার বাসার কাছে, আমি ব্লকবাস্টারে ফোন করে বলেছি আমি প্রডিউসার, আমি দেখতে চাই সিনেমাটা আমার ফ্যামিলিকে নিয়ে। তো ওনারা বললো টিকিট তো সব হাউসফুল, ম্যাডাম কী করে দেবো? পরে বললাম কোনো কি ব্যবস্থা করা যায় না, কারণ আমার কিছু ভিআইপিস দেখবে, আমার ফ্যামিলিও দেখবে, তো যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন। তো আমি ব্লকবাস্টারকে থ্যাংক ইউ জানাবো, ওনারা বললো যে আমাদের লাস্ট শো ছিল 8টায়, তো যদি আপনি মনে করেন কয়টা ভিআইপি টিকিট নেবেন, আপনি আমাকে নাম্বারটা বললে তাহলে আমরা তো একটা চান্স নিতে পারি। তো তখন ওনারা আমাকে 8:30টার একটা শো খুলে দিয়েছেন এবং বলে এটা শুধুমাত্র আপনার অনারে করলাম, কারণ আপনার ফ্যামিলি, আপনার বাচ্চারা দেখবে, কারণ বাচ্চারা সিনেমাটা এখনও দেখেনি, আমার মা দেখবে, তো শুধু আপনার ফ্যামিলির জন্য করলাম, আর আপনার কিছু ভিআইপিস আছে তাদের জন্য করলাম। এবং আমার কথা বলতে বলতে জাস্ট বলে যে আপনি আমাকে কনফার্ম করেন, 2 মিনিটের মধ্যে উনি আমাকে বলে কি আপু 1 মিনিট, আপনার টিকিট তো আমরা হোল্ড করে রেখেছি, বাট 70% সোল্ড আউট, কিন্তু আপনাকে আরও টিকিট লাগলে বলবেন আমাকে। তার মানে আমার কাজিনরাও যাবে, 12টা টিকিট লাগবে। তো পরে বলছি সেটাই যে আপনি মানে একটা খোলার পরে, একটা শো খোলার পরে খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে টিকিট। তো আমার জন্য একটু মুশকিল ছিল, বাট সেই দিনটা আমার মনে হয় লাগছিল, আমি অলমোস্ট নিরাশ ছিলাম যে টিকিটটা পাবো না। সিনেমা দেখেছেন? আমি দাগে দেখেছি, ইনশাআল্লাহ আমি এখন জঙ্গলি দেখব, আমি জিন 3 দেখব, চক্কর দেখব, যত সিনেমা এইবার রিলিজ পেয়েছে আমি সবগুলো সিনেমা দেখব। বাংলাদেশের সব প্রডিউসারদের মধ্যে এই ভাবনাটা থাকুক এবং সব সিনেমা সবাই দেখুক, সেটাই হওয়া উচিত। মেহেদী হাসান হৃদয়কে অনেকে পাশের দেশের রোহিত শেঠির সাথে তুলনা করে, যে বাংলাদেশে আরেকজন রোহিত শেঠি পেতে যাচ্ছে। বোন হিসাবে না, প্রডিউসার হিসাবে কি মনে হয়? মেহেদী হাসান হৃদয় আপনি কারোর সাথে তুলনা করতে পারবেন না, কারণ মেহেদী হাসান হৃদয় ও নিজের মধ্যে ইউনিক একটা মানুষ। আমি তো ওর সাথে কাজ করেছি, আমি তো জানি ও মালয়েশিয়াতে যখন শ্যুট করতে এসছে, ভোর 5টা-6টা পর্যন্ত আমরা শ্যুট করতাম। তো ওর ডেডিকেশন ওর কাজের প্রতি অনেক, মানে ওর গল্প বলা,
গল্প চিন্তা করা, গল্পের গ্র্যান্ডারটা তৈরি করা, ওর মধ্যে আমি বলবো যে ও মেহেদী হাসান হৃদয়ের মতোই। মেহেদী হাসান হৃদয় দ্বিতীয়টা নেই। কোনো ডায়লগ সিনেমার মানে মনে মনে একটু দেওয়া হয়েছিল কিনা? ওই যে জিল্লুর মাল দে, ওটা তো ছিল প্রথম যেদিন এই ডায়লগটা আমরা মানে স্ক্রিপ্ট লেখার সময় আমি, হৃদয়, আমার স্ক্রিপ্ট রাইটার যে ছিল সিদ্দিক ভাই, আমরা যখন কথা বলছিলাম তখন হৃদয় বলেছিল, আপু দেখো এইটা না ভাইরাল হয়ে যাবে। বলছি তাই? বলছে হ্যাঁ দেখো দেখো, মানে আমরা যদি প্রপার প্লেসমেন্টটা করতে পারি এটা ভাইরাল হয়ে যাবে। তাই হলো। আর আরেকটা ডায়লগ ছিল ইদিকা পালের, আমি তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড। তো এটা একটা সাকিব ভাই এবং ইদিকা পালের এই ডায়লগটা ছিল। তো মানে ডায়লগ তো অনেকই আছে পুরো সিনেমার। তো মানে এতবার দেখেছি এডিটের সময়, এত কাজ করেছি পোস্ট প্রোডাকশনের সময়টাতে, তো মোটামুটি সব ডায়লগ মুখস্থ হয়ে গেছে। একদম আমরা শেষের দিকে একটু আপনাকে নিয়ে মানে সাকিব ভাই এবং বরবাদ, মেহেদী হাসান হৃদয়, এর পরেও আপনাকে নিয়েও কিন্তু আমাদের দেশের দর্শকদের একটা কৌতূহল আছে তাই? যে সুন্দরী, শিক্ষিত এবং স্মার্ট একই সাথে একজন প্যাকেজ প্রডিউসার বাংলাদেশ পেয়েছে, এবং এটা সবারই এই ফ্যান্টাসিটা কাজ করে, অনেক কিছু জানতে চায়। ভাই তিনি ব্যবসায়ী মানুষ, আপনি বাংলাদেশে জন্ম নেয়া, কতটুকু সময় বাংলাদেশে ছিলেন, এরপরে দেশের বাইরে চলে যাও, একটু শুনতে চাই আমরা। আমার বয়স যখন 18+, তখন আমি আমার আন্ডারগ্রেড করার জন্য বাইরে চলে যাই মালয়েশিয়াতে। আমার একটা স্কলারশিপ হয় একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে। তো আমি আমার আন্ডারগ্রেড ওখানেই করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন এআই। তারপর আমার ওখানেই আমি কাজ শুরু করি। আমার ফাইনাল ইয়ারে আমার বিয়ে হয়ে যায়। ওখানেই ছিলাম 1 বছর 2 বছর কাজ করলাম একটা লিস্টেড কোম্পানিতে, পাবলিক লিস্টেড কোম্পানিতে। দেন আমি নিজে থেকেই একটা বিজনেস শুরু করলাম, আমার নিজের আইটি কোম্পানি আমি শুরু করেছি, এবং এটা এখনও আছে। আমরা মেইনলি এখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, সাইবার সিকিউরিটি অ্যান্ড কাস্টমার সফটওয়্যারগুলো নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো যে 19 বছর বয়স থেকে যদি ধরেন এখন পর্যন্ত আমি মালয়েশিয়াতেই আছি, আর বাংলাদেশে তো অন অফ আসাই হচ্ছে, আর এখন তো মনে বেশি আসা হচ্ছে সিনেমার জন্য। আপনি বেশি বেশি বাংলাদেশে আসেন, বেশি বেশি সিনেমা বানান, এবং অনেক হিরোরা কিন্তু আপনার জন্য দোয়া করবে। হ্যাঁ, দোয়াটাই জরুরি, এর জন্যই আসতে হবে। ভাইয়া কি মালয়েশিয়ান না দেশের অন্য কোনো দেশ? ভাইয়া হচ্ছে বাই বর্ন শ্রীলঙ্কান, বাট উনি মিক্স আপনার ইরান অ্যান্ড ইন্ডিয়ান মিক্স, ইরানিয়ান অ্যান্ড ইন্ডিয়ান মিক্স একটা মেমন ফ্যামিলি থেকে। যেমন আমরা বাঙালি, ওরা হচ্ছে মেমন। তো ওনার সাথে আমার পরিচয় মালয়েশিয়াতেই হয়েছে। সো বিয়েটা আমাদের মালয়েশিয়াতেই হয়েছে, মানে পরিবারের সম্মতি নিয়ে। পরিবার সাথে ছিল। অনেকে মনে করে যে আমরা বিয়ে করে ফেলেছি তারপরে পরিবারকে মানে, এমন কিছু না, পরিবারের সম্মতিক্রমেই বিয়ে হয়েছে এবং আমাদের সাথে পরিবারও ছিল। তারপর এইভাবেই চলছে, আমরা ওখানে সেটেল হয়ে গেছি, নিজেদের বিজনেস, বাড়িঘর, বাচ্চা সব কিছু মিলিয়ে। ভাইয়ের কোন বিষয়টা ভীষণ মুগ্ধ করে আপনাকে একজন স্ত্রী হিসেবে প্রডিউসারের বাইরে গিয়ে? সাপোর্ট করাটা। আমি আজকে এখানে আছি, আমি বলবো যে এখানে থাকার পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে আমার হাজব্যান্ডের। কারণ আমাকে সাপোর্ট করা, আমাকে এই পর্যন্ত নিয়ে আসার যে সাহস দেওয়াটা, আমার সাহস হচ্ছে আমার হাজব্যান্ড। আমাকে যদি উনি সাহস না দিত আমি হয়তো এতটুকু সাহস করতে পারতাম না, কারণ আমি অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং করি। তো উনি সবসময় বলে যে করো, সমস্যা নেই, এগিয়ে যাও, আছি তো। সেই দিক থেকে আমি অনেক লাকি, এবং ওনার এই গুণটা খুব ভালো, সাপোর্টিভ হাজব্যান্ড। একটা সংসার টিকিয়ে রাখতে হলে একটা হাজব্যান্ডের সাপোর্ট অনেক বেশি জরুরি। তারপর যদি হাজব্যান্ড আপনার ফরেনার হয়, কালচারাল একটা ডিফারেন্স থাকে, সব কিছু মিলিয়ে হি ওয়াজ ভেরি সাপোর্টিভ আনটিল নাও। তো ওনার কাছে আমার মানে আমি কৃতজ্ঞ। সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এটা আমার জন্য, মেহেদী হাসান হৃদয় তার জন্য শুধু না, ওনার সবচেয়ে বড় হাত এটার পিছনে। উনি না থাকলে এটা আমরা করতে পারতাম না। সেটা আপনার এই দীর্ঘ কৃতজ্ঞতাই আসলে বোঝা যায়। দর্শক, চ্যানেলের সাথে দীর্ঘ আড্ডায় উপস্থিত ছিলেন
বরবাদ সিনেমার একজন সফল প্রযোজক শাহিন আক্তার সুমি। আমরা তাকে আজকে অতিথি হিসেবে পেয়ে ভীষণ আনন্দিত। পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো গল্পে কথা হবে, সাথে থাকবেন।